নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি দেখেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা ডিসেন্ট পতন লক্ষ্য করা গেছে। এইখানে যদি দেখেন নিফটি ফিফটি আজকের দিনে 253 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি তাহলে 1%-এর ওপরে পড়ে বন্ধ হয়েছে। আজকের দিনেরই হাই দেখুন 25,196.20, মানে আজকের দিনেই প্রায় 25,200 লেভেলের কাছে চলে গিয়েছিল এবং আজকের দিনেই মার্কেট অনেকটা পড়ে সর্বনিম্ন 25,825.90 পর্যন্ত গিয়েছিল। আর আজকে এই নিফটি ফিফটি এর যে এক্সপায়ারি সেটার ডেট ছিল, আর আজকে দেখতেই পাচ্ছেন মার্কেটে বিয়ারদের আধিপত্য লক্ষ্য করা গেছে। বিগত কয়েকদিনে যদি দেখেন আমরা কিন্তু এই 24,500 এবং 25,000 এই লেভেলটার মধ্যে কনসলিডেট করছি। আর গত শুক্রবারে আরবিআই রেট কাট করার ফলে এবং সিআরআর রেট কমানোর ফলে ইন্ডিয়ান শেয়ার মার্কেট এই 25,000 লেভেলটাকে ভেঙে অনেকটাই উপরে চলে গিয়েছিল এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন সেইখান থেকে মার্কেট পড়ে 25,000-এর লেভেলের থেকেও নিচে নেবে এই 24,888-তে বন্ধ হয়েছে। এবং বিএসসি সেন্সেক্স যদি দেখি, বিএসসি সেন্সেক্সও আজকের দিনে 1%-এর কাছাকাছি পড়েছে। তো ইন্ডিয়ান শেয়ার মার্কেট এই খারাপ পারফর্ম করার কারণ কি? এর পেছনে তো নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। তো চলুন সেই কারণগুলো এক এক করে দেখে নিই। প্রথমেই যদি দেখি, গতকাল তো দেখেছেন আমেরিকার যে ডাউ জোন্স প্রথম দিকে ভালো পারফর্ম করছিল, কারণ আমেরিকার যে সিপিআই এর ডেটা সেটা বেরিয়েছিল, যেখানে 2.5% এক্সপেক্ট করা হয়েছিল, সেটা এসেছিল 2.4%, মানে যেটা ভালো। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন এই চায়নার সঙ্গে তাদের যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে সেটা কমপ্লিট হয়ে গেছে, যেখানে ইউএস চায়নার প্রোডাক্টের উপর 55% ট্যারিফ বসাবে এবং চায়না ইউএস এর প্রোডাক্টের উপর 10% ট্যারিফ বসাবে, যেটা আমেরিকার জন্য ভালো। তারপর ডাউ জোন্স আরো ভালো পারফর্ম করেছিল এবং তারপরেই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডাউ জোন্স পড়তে থাকে। কারণ দেখুন এরপর আমেরিকার যে ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু চায়নার যে অফিসিয়াল তাদের থেকে অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করছেন। কারণ দেখুন এই ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু তার কথা বদলান। এর আগেও তো দেখেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার সঙ্গে যে ট্রেড ডিল চলছিল সেই নিয়েও একটা উল্টো পাল্টা কথা বলেছিলেন, যে ইন্ডিয়ার সঙ্গে তাদের জিরো ট্রেড ডিল নিয়ে কথাবার্তা সম্পন্ন হয়ে গেছে। আর তখন তো দেখেছিলেন ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিরকম ভালো পারফর্ম করেছিল। তারপর আবার ইন্ডিয়ার যে অফিসিয়ালরা রয়েছেন তাদেরও প্রশ্ন করা হয়েছিল, তারা কিন্তু বলে দিয়েছিলেন যে এই যে ট্রাম্পের বক্তব্য সেটা পুরোপুরি ভাবেই ভুল এবং তারপরে ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট সেটাও অনেকটা নিচে পড়েছিল। তো সেই কারণেই বড় বড় যে ইনভেস্টররা রয়েছেন তারা এখন এই চায়নার যে অফিসিয়ালরা রয়েছেন তাদের বক্তব্যের জন্য অপেক্ষা করছেন। আর ঠিক সেই কারণেই ডাউ জোন্স কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে এবং ডাউ জোন্স তো একদম অল্পই পড়েছে। তবে যদি আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক দেখি, নাসডাক কম্পোজাইট দেখতে পাচ্ছেন 0.5%-এর উপরে পড়ে গেছে। আর এই নাসডাক কম্পোজাইট করলে ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেইগুলো খারাপ পারফর্ম করে। আর এই ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো নিফটি ফিফটিতে একটা বড় কন্ট্রিবিউট করে, মানে এই কোম্পানিগুলো নিফটি ফিফটিকে নিচে নামিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখে। আর এই আইটি কোম্পানিগুলো আজকে খারাপ পারফর্ম করেছে, সেই কারণের জন্য মার্কেটে প্রেসার লক্ষ্য করা গেছে। এছাড়াও যদি দেখি আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই তিনটে দেশকে নিয়েও একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এইখানে দেখুন ইউএস অন হাই অ্যালার্ট অ্যামিড ফিয়ার অফ ইসরায়েলি স্ট্রাইক অন ইরানস নিউক্লিয়ার সাইটস, মানে আমেরিকা হাই অ্যালার্টে রয়েছে কারণ তারা ভয় পাচ্ছে তাদের যে বন্ধু দেশ ইসরায়েল রয়েছে তারা যে কোনো সময় ইরানের যে নিউক্লিয়ার সাইট রয়েছে তার উপর অ্যাটাক করে দিতে পারে। তো ব্যাপারটা কি হয়েছে এইখানে দেখুন, কিছুদিন আগে ইউএস এবং ইরান এদের সঙ্গে এই নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কথাবার্তা চলছিল। সেখানে এই ইউএস বা আমেরিকা কি বলেছিল, এরা বলেছিল ইরান কোনোভাবেই এই নিউক্লিয়ার ওয়েপন সেটা তৈরি করতে পারবে না এবং ইরানের যদি নিউক্লিয়ার ওয়েপনের প্রয়োজন হয় তাহলে সেইগুলো ইউএস এর থেকে কিনতে হবে। এবং তারপর ডোনাল্ড ট্রাম্পের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং সেইখানে তিনি বলেছেন এই যে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কথাবার্তা চলছিল সেই ব্যাপারে তিনি লেস কনফিডেন্ট, মানে তিনি মনে করছেন ইরান এই দেশটা তার যে নিষেধাজ্ঞা সেটা শুনবে না এবং না শুনেই এই যে নিউক্লিয়ার ওয়েপন সেটা তৈরি করবে। আর আমেরিকা এটাই মনে করছে এই ইসরায়েল তাদের যে বন্ধু দেশটা রয়েছে তারা গেটিং রেডি টু কুইকলি স্ট্রাইক ইরান ইফ অনগোয়িং টক্স বিটুইন দ্য ইউএস এন্ড দ্য ইসলামিক রিপাবলিক ব্রেকডাউন, মানে এই নিউক্লিয়ার ট্রেড নিয়ে যে কথাবার্তা চলছে সেটা যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে এই আমেরিকার যে বন্ধু দেশ ইসরায়েল রয়েছে তারা যে কোনো সময় এই ইরানের যে নিউক্লিয়ার সাইট রয়েছে সেইগুলোর উপর অ্যাটাক করে দিতে পারে। আর দেখুন এরপরে ইরান তারাও তো বসে থাকার পাত্র নয়। এই যে তেহরান এই যে গ্রুপটা রয়েছে যারা ইসরায়েলের সব থেকে বড় মিলিটারি এবং পলিটিক্যাল সাপোর্টার, তারা বলে দিয়েছে এই ইসরায়েল বা ইউএস এই দুটো দেশ কোনোভাবে যদি ইরানের উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে তারাও ইউএস এর যে অয়েল বেস গুলো রয়েছে, মানে ইউএস এর যেখানে অয়েল প্রডিউস হয় সেই জায়গাগুলোতে হামলা করে দেবে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই ইরান তাদের নিজস্ব নিউক্লিয়ার ওয়েপন সেগুলো তৈরি করতে চাইছে এবং সেখানে ইউএস এবং ইসরায়েল এগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করছে। আর এই ইসরায়েল এটা যেহেতু আমেরিকার বন্ধু দেশ তাই এরা বলছে এই ইরান এই দেশটা যদি আমেরিকার কথা না শুনে তাহলে এরা ইরানের উপর অ্যাটাক করে দেবে। আর ইরান কি বলছে, কোনোভাবে যদি ইউএস এবং ইসরায়েল তাদের দেশের উপর অ্যাটাক করে তাহলে তারাও ইউএস এর যে অয়েল বেস গুলো রয়েছে সেখানে অ্যাটাক করে দেবে। আর দেখুন এই ইউএস বলুন বা ইসরায়েল বলুন বা ইরান বলুন এরা কিন্তু পৃথিবীর বড় বড় তেল উৎপাদনকারী দেশ। আর যদি
ভারতের দিকে দেখেন, তাহলে ভারতের যে ক্রুড অয়েলের প্রয়োজন হয় তার 80% কিন্তু বিদেশ থেকে আনা হয়। আর এর ফলে কি হবে, ক্রুডের যে ডিমান্ড এবং সাপ্লাই সেই চেনে তফাৎ দেখা যাবে। তো কিভাবে হবে দেখুন, প্রথমত ইরান যদি কোনোভাবে এই ইউএস এর যে অয়েল বেস গুলো রয়েছে সেইগুলোর উপর অ্যাটাক করে দেয়, তাহলে ইউএস এর যে অয়েল উৎপাদন সেটা কমে যাবে। আর 2 নম্বর যদি দেখেন, এই ইরান যদি এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে, তাহলে ইউএস কি করতে পারে, এই ইরানের যে অয়েল এক্সপোর্ট সেইগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। মানে যে কোনো দিকেই দেখেন এই ক্রুড অয়েলের যে সাপ্লাই সেটা কমে যাবে। এর ফলে কি হবে, ক্রুড অয়েলের যে প্রাইস সেটা বেড়ে যাবে। আর যদি ক্রুড অয়েলের প্রাইস দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন আজকে তো কিছুটা ঠান্ডা হয়েছে, কিন্তু গতকালেই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড প্রায় 5%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। আর যদি ইন্ডিয়ান মার্কেটের কোম্পানিগুলো দেখি, যেই কোম্পানিগুলো তেল উৎপাদন করে সেগুলো দেখতে পাচ্ছেন আজকে কিছুটা হলেও ভালো পারফর্ম করেছে। এই ওএনজিসি প্রথম দিকে তো অনেকটাই বেড়েছিল, তারপর আস্তে আস্তে মার্কেটের প্রেসারে পড়েছে। তারপর যদি দেখেন অয়েল ইন্ডিয়া, এটাও 0.60% ওপরে বন্ধ হয়েছে। এবং যেই কোম্পানিগুলো তেল আমদানি করে সেইগুলোর উপর খারাপ প্রভাব পড়েছে। এখানে দেখুন, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এটা 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি দেখেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এটা 4.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প লিমিটেড, এটা প্রায় 6%-এর কাছাকাছি পড়েছে। আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন সেক্টর গুলো ক্ষতিগ্রস্ত হবে। প্রথমেই যদি দেখেন এই টায়ার সেক্টর, এই স্টক গুলো দেখুন বেশিরভাগই দেখতে পাবেন আজকে পড়েছে। এই দেখুন অ্যাপোলো টাওয়ার্স 1.10% পড়েছে। তারপর বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, এটা 0.92% পড়েছে। তারপর যদি সিএর দেখি, এটা 2.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর জেকে টায়ার 1%-এর উপরে, এমআরএফ 0.61% পড়েছে। দেখতেই পাচ্ছেন বেশিরভাগ যে টায়ার কোম্পানিগুলো সেগুলোই খারাপ পারফর্ম করেছে। এছাড়াও যদি দেখেন পেন সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে, যেমন অ্যাকজো নোবেল, এটা 0.33% পড়েছে। এশিয়ান পেন্টস তো আজকে কিছুটা বেড়েছে, এটা একটা ব্লক ডিল হয়েছে। তারপরে দেখুন গ্রাসিম ইন্ডাস্ট্রি, বিড়লা উপাস রয়েছে, তার জন্য 1.32% পড়েছে। তারপর ইন্ডিগো পেন্টস, এটাও 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর কানসাই নেরোল্যাক, বেশিরভাগই যে পেন্টস কোম্পানিগুলো সেগুলো পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এভিয়েশন সেক্টরের কাজ করা কোম্পানিগুলো সেগুলোও পড়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো, এটা 3%-এর কাছাকাছি পড়েছে। কারণ দেখুন এই টায়ার কোম্পানিগুলো এবং পেন কোম্পানিগুলো এরা কাঁচামাল হিসাবে এই ক্রুড অয়েলকেই ব্যবহার করে। এবং এই এভিয়েশন সেক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় গ্যাসোলিন, সেটাই ক্রুড অয়েল থেকেই তৈরি হয়। আর ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এদের যে কাঁচামাল সেইগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে। এছাড়াও যদি দেখেন আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি রয়েছেন স্কট বেসানজি, তিনি কিছুদিন আগে বলেছিলেন এই ইউএস বা আমেরিকা এরা কখনো তাদের যে লোন সেটাকে ডিফল্ট করবে না, মানে এরা তাদের লোন সময় মতো মিটিয়ে দেবে। কিন্তু এনার আবার একটা নতুন বক্তব্য এসেছে, এখানে দেখতে পাচ্ছেন এই স্কট বেসেন্ট ওয়ান্স দ্যাট ফেলিওর টু পাস টার্মস বিগ বিউটিফুল বিল উড ট্রিগার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। মানে ইনি বলতে চাইছেন কোনোভাবে যদি ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিল এটা পাস না হয়, তাহলে আমেরিকা রিসেশনে চলে যেতে পারে। আর এই বিগ বিউটিফুল বিল পাস হলে কি হবে, আমেরিকার ঋণের খাতায় আরো $4 ট্রিলিয়ন যোগ হবে। আর এর আগেও বিভিন্ন যে বড় বড় ব্রোকার রয়েছে তারাই আমেরিকার ধার নিয়ে সতর্কতা জারি করেছিল। মানে আমেরিকার যে ধার সেটা আমেরিকার জিডিপির থেকে অনেকটাই বেশি। আর এই ধরনের বিভিন্ন খবর আসার কারণে দেখতে পাচ্ছেন আমেরিকার যে ডলার ইন্ডেক্স রয়েছে সেটা আবার 98 এর নিচে চলে গেছে। দেখুন 97.84 চলছে। আর এই ইউএস এর ডলার ইন্ডেক্স অ্যাভারেজ প্রায় 100-র উপরেই থাকে। এইখানে যদি 3 বছরও দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন 3 বছরের মধ্যে এই ইউএস এর ডলার ইন্ডেক্স সব থেকে নিচে নেমে গেছে। এই 3 বছরের মধ্যে ইউএস এর ডলার ইন্ডেক্স কখনোই প্রায় 100-র নিচে নামেনি। আর এই ইউএস এর ডলার ইন্ডেক্স এতটা পড়ে যাওয়ার কারণেও বিভিন্ন যে মার্কেট সেইগুলোর উপর প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখেন আজকে বেশিরভাগ গ্লোবাল মার্কেটই কিন্তু পড়েছে। এই দেখুন ক্যাপ 40, এটা 0.5%-এর কাছাকাছি পড়া। তারপর ইউরো স্টক্স 50, এটাও 0.75% পড়া। তারপর বেশিরভাগ যে মার্কেট গুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান মার্কেট গুলো, এইগুলো অনেকটা করে পড়েছে। তারপর দেখুন জাপানের মার্কেট নিক্কেই, এটা 0.65% পড়েছে। তারপর যে চায়নার A50, এটাও 0.25% পড়েছে। তো গ্লোবাল মার্কেট থেকেও আজকে একটা প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যদি দেখি ইউএস এর যে ডাউ জোন্স ফিউচার্স রয়েছে সেটাও আজকে খারাপ পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন 0.63% নিচে চলছে। তারপর যে নাসডাকের ফিউচার্স সেটাও 0.34% নিচে চলছে। এরপরে যদি এনএসির মধ্যে দেখি, আজকে 2969 খানা স্টক রেড হয়েছে, যার মধ্যে মাত্র 782 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 2111 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। মানে দেখতে পাচ্ছেন আজকে নেগেটিভ স্টকের সংখ্যা অনেকটাই বেশি। আর যদি নিফটি 50-র মধ্যে দেখি, তাহলে 43টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং মাত্র 7 খানা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে। এরপরে ইন্ডাইসেস গুলো একবার দেখে নেব। নিফটি 50 দেখতে পাচ্ছেন 1%-এর উপরে পড়েছে। তারপর নিফটি নেক্সট 50, এটা প্রায় 2.25%-এর কাছাকাছি পড়েছে। তারপর নিফটি ব্যাংক, এটা 0.67% পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা 0.78% পড়েছে। এবং মিড ক্যাপে আজকে বেশি পতন লক্ষ্য করা গেছে। মিড ক্যাপ সিএ দেখতে পাচ্ছেন 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর নিফটি 100, 200, 500 এইগুলো সবই 1%-এর উপরে পড়েছে। তারপর যে মিড ক্যাপ 50, এটা 1.5%-এর কাছাকাছি। মিড ক্যাপ 100, এটা 1.60%। স্মল ক্যাপ যেটা আছে সেটাও প্রায় 2.25%-এর কাছাকাছি। তারপর যে স্মল
স্মল ক্যাপ 50 এটা দেখতে পাচ্ছেন 1.93% পড়েছে। আর এই যে একটা সবুজ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স, যেটা কিছুদিন ধরে ঠান্ডা হচ্ছিল আবার কিন্তু বাড়তে শুরু করেছে। এরপর যে বেশিরভাগ ইন্ডাইসেস গুলো সেইগুলো কিন্তু সবই পড়েছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো এইটা 1.65% পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.06% পড়েছে। তারপর এফএমসিজি এটা 1.28%। তারপর আইটি দেখতে পাচ্ছেন 0.84% পড়েছে। নিফটি মিডিয়া 0.42%। মেটালও পড়েছে 1.5%-এর কাছাকাছি। মানে যতই দেখবেন বেশিরভাগই কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে। এরপরে নিফটির মধ্যে অ্যাপেলো হসপিটাল এটা 0.96% বেড়েছে। তারপর এশিয়ান পেন্টস এটা 0.73% বেড়েছে। বাজাজ ফিনসার্ভ এটা বেড়েছে 0.46%। ডক্টর রেড্ডি এটা বেড়েছে 0.38% এবং টেক মাহিন্দ্রা এটা বেড়েছে 0.37%। মানে দেখতে পাচ্ছেন এই নিফটির মধ্যেও যে কোম্পানিগুলো টপ গেনার রয়েছে সেইগুলোর কোনোটাই 1%-এরও বেশি বাড়তে পারেনি। এবং নিফটির মধ্যে যদি লুজার দেখি, দেখতে পাচ্ছেন টাটা মোটরস এটা 2.98% পড়ে গেছে। তারপর টাইটান এটা প্রায় 2.5%-এর উপরে। তারপর ট্রেন্ড লিমিটেড এটাও 2.62% পড়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আজকে যে নিফটির টপ লুজার তাদের মধ্যে প্রথম তিনটেই কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটা 2.57% পড়েছে এবং কোল ইন্ডিয়া এটা 2.51% পড়েছে। এরপরে এই খারাপ মার্কেটেও কিছু স্টক ভালো পারফর্ম করেছে, সেগুলো হচ্ছে নাভা লিমিটেড এটা দেখতে পাচ্ছেন 5.83% বেড়েছে। তারপর রুট মোবাইল এটা 3%-এর উপরে বেড়েছে। তারপর রেডিংটন এটা প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর রেডিকো কৈতান এটা 0.59% বেড়েছে এবং এসডব্লিউ সোলার এটা 2%-এর উপরে বেড়েছে। এডিস লাইফ সায়েন্স দেখতে পাচ্ছেন 4.5%-এর উপরে বেড়েছে এবং তানলা প্ল্যাটফর্ম এটা তো আজকে অতিরিক্ত ভালো পারফর্ম করেছে, দেখতে পাচ্ছেন 8%-এর উপরে বেড়েছে। তো এর পেছনে একটা খবর আছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে তানলা প্ল্যাটফর্ম এই কোম্পানিটা বেড়েছে, এর কারণ হচ্ছে এদের যে বোর্ড মেম্বার রয়েছে তারা এই জুন 16 তারিখে একটা মিটিং করতে চলেছে, যেখানে তারা এই বাইব্যাক নিয়ে আলোচনা করতে পারে। দেখুন এখনো কিন্তু এই বাইব্যাক সেটা ঘোষণা হয়ে যায়নি, শুধুমাত্র এর একটা প্রপোজাল রাখা হবে এই জুন মাসের 16 তারিখে। মানে এই দিনই বোঝা যাবে যে এই বাইব্যাক হবে কি হবে না। আর যদি বাইব্যাক হয় তাহলে তো ঠিক আছে, আর যদি বাইব্যাক না হয় আজকে যে ভালো পারফর্ম করেছে স্টকটা আবার অতটাই খারাপ পারফর্ম করবে। এরপরে যে স্টকগুলো পড়েছে সেইগুলো বিগত কয়েকদিন ধরেই ভালো পারফর্ম করছিল, যেমন রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রায় 7%-এর কাছাকাছি পড়েছে। তারপর রতন ইন্ডিয়া পাওয়ার এটা প্রায় 8%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি দেখেন রিলায়েন্স পাওয়ার এটা 2.27% পড়েছে। তারপরে প্রিমিয়ার এনার্জিস লিমিটেড এটা 3.5%-এর উপরে পড়েছে এবং সিডিএসএল 5%-এর উপরে পড়েছে এবং বিএসসি এটাও 4.42% পড়েছে। মার্কেট যখন খারাপ পারফর্ম করবে তখন কিন্তু এই বিএসসি সিডিএসএল এইগুলো বেশিরভাগ সময় খারাপ পারফর্ম করে, কারণ এদের যে বিজনেস সেগুলো সম্পূর্ণই এই শেয়ার মার্কেট সংক্রান্ত। আর তাই শেয়ার মার্কেট যখন বাড়বে তখনও দেখবেন এই স্টকগুলো বেশিরভাগ দিনই কিন্তু বাড়ে। এরপরে পেটিএম স্টক এইটা আজকে সবার নজরে ছিল। পেটিএম স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 7%-এর উপরে পড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখুন, পেটিএম শেয়ার ক্র্যাশ 10% অ্যাজ ফাইন্যান্স মিনিস্ট্রি ডিসমিসেস এমডিআর স্পেকুলেশন। মানে এর আগে মার্কেটে একটা এমডিআর মানে মার্জিন ডিসকাউন্ট রেট এই ব্যাপারে কথাবার্তা চলছিল। মানে আপনি যদি বড় পরিমাণে এই ইউপিআই ট্রানজাকশন করতে চান তাহলে যেই কোম্পানিগুলো এই ইউপিআই সার্ভিস প্রোভাইড করে থাকে সেইগুলো একটা চার্জ কাটবে। তো ফাইন্যান্স মিনিস্টার সেটাই কিন্তু ডিসমিস করে দিয়েছেন। এর আগেই ভারতের যে গভর্নমেন্ট তারা এই ডিজিটাল পেমেন্ট এইগুলো যাতে বাড়ে সেই কারণের জন্যই এই যে এমডিআর চার্জ সেটা এই ইউপিআই এই ট্রানজাকশন গুলোর উপর থেকে তুলে দিয়েছিল। এই এমডিআর চার্জ এটা যদি ইউপিআই ট্রানজাকশনের উপর অ্যাপ্লাই হয়ে যেত তাহলে এই পেটিএম এর মতো কোম্পানিগুলোর যে রেভিনিউ সেটা অনেকটাই বেড়ে যেত। সেই কারণের জন্যই পেটিএম স্টকটা আজকে এতটা পড়েছে। এরপরে যদি দেখি সি ইনফোসিস্টেম লিমিটেড আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি ক্র্যাশ করেছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, এই স্টকটাতে একটা ব্লক ডিল হয়েছে। এইখানে দেখুন ম্যামমাই ইন্ডিয়া শেয়ার প্রাইস ড্রপস 8% অন রিপোর্টস অফ ব্লক ডিল। আর কারাই বিক্রি করতে পারে, দেখুন বিক্রি যে হয়েছে তার যে একটা সেলারের নাম সেটা কিন্তু সামনে এসেছে। তবে দেখুন লাইকলি এটা কিন্তু এখনো কনফার্ম নয়। এই ফোন পে এই কোম্পানিটা এদের কাছে যে শেয়ার ছিল সেগুলোই হয়তো বিক্রি করেছে। আর এতটা পড়ার কারণ কি, এর আগে একটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল এই কোম্পানির 5.3% শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে ট্রেড হবে এবং যার ফ্লোর প্রাইস থাকবে 813.70 পার শেয়ার। এবং এই ব্লক ডিল সেটা কতই হয়েছে দেখুন 1750 টাকায় হয়েছে। আর সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন স্টকটা সেই 1750-এর কাছাকাছি এসেই বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।